This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. उमर गालिब एक ही भूल करता रहा, धूल चेहरे पे थी और वो आईना साफ करता रहा। বিখ্যাত শের গালিব কলকাতায় বসেই তিনি এই শায়রিটা লিখেছিলেন। উর্দু কবি মির্জা গালিব। এই চারটে পংক্তির মানে খুব সহজ। সারা জীবন গালিব একটাই ভুল করে গেল, তার মুখেই ধুলোটা লেগেছিল, কিন্তু গালিব আজীবন আয়নাটা পরিষ্কার করে গেল। ভাবছেন তো হঠাৎ করে আজ গালিবকে নিয়ে কেন পড়লাম? আজ গালিবের লেখাটা মনে পড়ল সন্দেশখালির জন্য। শেখ শাহজাহান পুলিশের হাতে ধরা পড়ার পর তৃণমূলের যাবতীয় নেতা প্রত্যেককে একটা কথাই বলতে শুনেছি, এই সন্দেশখালির মানুষের প্রধান দাবিটা তো পূরণ হয়ে গেল, ব্যাস আর কি। আর তো এরপর এই যা যা দেখেছেন, যা যা শুনেছেন, আর কিছু শুনবেন না, সব ঠিকঠাক শান্ত পরিষ্কার। গালিবের আয়না পরিষ্কারের মতো কি ওই শাহজাহানকে গ্রেফতার করাতেই তৃণমূল মনে পড়ল যে সব পরিষ্কার হয়ে গেছে? তারা কি আসলে আয়নাটা পরিষ্কার করেছে? সন্দেশখালির আসল ক্ষতটা যে অন্য জায়গায়, সেটা তারা ভুলে গেছিল। আর এই আত্মসন্তুষ্টি, মানে এটা বিশ্লেষণ করার একটা যে দরকার আছে, প্রয়োজন আছে, এটা তারা তখন না ভেবে থাকুক, এখন ডেফিনেটলি ভাবছে। কারণ এই যে ক্ষতটা, এই ক্ষতটা সারা দেশের সামনে এই লোকসভার ভোটে বিজেপি তুলে ধরবে, এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এটা কি তারা আগে আঁচ করতে পারেনি? খেয়াল করে দেখুন, সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এই বসিরহাট লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। কেন করেছে? শাহজাহানের পরিচিত বলে যারা পরিচিত, ওই শিবু হাজরা, উত্তম সর্দার, এদের জেলে যেতে হয়েছে তো এই রেখা পাত্রের জন্যই। এদের বিরুদ্ধেই হেনস্থার নির্যাতনের অভিযোগটা সবার আগে এই রেখাপাত্রই করেছিলেন। ফলে তাকে প্রার্থী করার ফলে কোথাও গিয়ে বিজেপি যে বিভিন্ন রকম ফয়দা তুলে নিল, এটা বোধহয় অনেকেই খেয়াল করেননি। তাই জন্যই সবাই ওই যে জায়গাটায় দেখছিলেন যে গণ্ডগোল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সন্দেশখালির লোকজন ক্ষুব্ধ, বিজেপির কর্মীরা ওখানে ক্ষুব্ধ, কোত্থেকে কে রেখাপাত্র নিয়ে এসে তাকে কোথাও গিয়ে প্রার্থী করে দেওয়া হলো। অনেকে বলছিলেন, তৃণমূলেরও অনেকে মস্করা করছিলেন যে বিজেপি প্রার্থী পাচ্ছে না, তাই জন্য রেখাপাত্রকে এখানে নিয়ে এসে প্রার্থী করলো। আসল ব্যাপারটা কি অন্য। বিজেপি তাদের ফয়দার জায়গাগুলো সব কি ঠিকভাবে হিসেব করেছে? দেখুন, একটু খতিয়ে দেখলে কিন্তু মনে হবে ব্যাপারটা সেরকমই। কেন বলছি খেয়াল করে দেখুন। প্রথমত, তৃণমূল যেটা ভাবছিল যে শাহজাহানদের গ্রেফতারের পর সন্দেশখালির ড্যামেজটা পুরো ম্যানেজ করা হয়ে গেছে, সেই কনফিডেন্সে কোথাও গিয়ে একটা ধাক্কা দেওয়া গেল। মানে গোটা বিষয়টা আর যাই হোক, আর ধামাচাপা রইল না তো, ফের একবার ওই সন্দেশখালির বিষয়টাকে ভোটের আগে প্রাসঙ্গিক করে দিল বিজেপি। এটা প্রথম কারণ। দ্বিতীয়ত, রেখাপাত্রের মতো একদম সাধারণ, একদম আম জনতার ঘরের একজন প্রতিবাদী মহিলা, তাকে প্রার্থী করার ফলে বিজেপি বলার সুযোগটা পেয়ে গেল যে তারা সন্দেশখালির অত্যাচারিতদের সঙ্গে আছে, শেষ পর্যন্ত থাকবে। আজ রেখাপাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী, এই শাহজাহান বাড়ির অত্যাচারের কথা সবার সামনে নিয়ে আসার জন্য রেখাকে তিনি শক্তির প্রতীক বলেছেন। তাহলে বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী ফোন করছেন, প্রধানমন্ত্রী যার সাথে কথা বলে যাকে শক্তির প্রতীক বলে বর্ণনা করছেন, তিনি এক ঝটকায় কোথায় পৌঁছে গেলেন, এবং তিনি যে বিষয়টার সঙ্গে জড়িত সেটা কোথায় পৌঁছে গেল? গোটা দেশের সামনে। সন্দেশখালির যে ক্ষতটাকে প্রথম থেকে তৃণমূল আড়াল করার চেষ্টা করেছিল, যে ঘটনাগুলোকে প্রথম থেকে সাজানো ঘটনা বা ছোট ঘটনা বা বিরোধীদের অপপ্রচার, এই সমস্ত বলে আর কি কোথাও গিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল তৃণমূল, সেই মহিলাদের ওপর অত্যাচারের বিষয়টাই যে এই 24-এর ভোটে বিজেপি মেন ফোকাস করতে চলছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল আজকের দিনে। आपका ये जो आत्मविश्वास है ना, आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। हमारा संदेशखाली की माँ बहन की
पूरा सपोर्ट थी, इसलिए हम ये कर पाए सब। हम राम जी की तरह एक भाई एक बाप हमारी मिला है, तो हम आपका छोटे बेटी की तरह हमारा साथ रहेगा। आपने जो साहस दिखाया है वो देखकर लग रहा है कि इस बार बंगाल की नारी शक्ति विशेष रूप से हमें आशीर्वाद देगी, बंगाल की उज्जवल भविष्य के लिए आशीर्वाद देगी। चलिए रेखा जी, मेरी बहुत शुभकामनाएं आपको, हिम्मत के साथ आगे बढ़िए। बहुत बहुत धन्यवाद। नरेंद्र मोदी आज के बेलजियामेर प्रधानमंत्री संगेও কথা বলেছেন, নিউক্লিয়ার এনার্জি সামিট নিয়ে কথা হয়েছে, এটাও প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন। কিন্তু এসবের ফাঁকেও তিনি রেখা পাত্রকে ফোন করার সময়টা কিন্তু খুঁজে বার করে নিয়েছেন। এই এত ব্যস্ত তিনি, তাকে নর্মালি দলের নেতারা তার কাছে অবধি পৌঁছতে পারেন না। ঠিক সেখানে তিনি এই রেখা পাত্রকে ফোন করার সময়টা বার করতে কিন্তু কোনো ভুল করেননি। এবং দুজনের মধ্যে যে মিনিট 15 কথা হয়েছে সেটা রেখা নিজেই জানিয়েছেন। আপনাদের শোনালাম সেই কথোপকথনের খানিকটা অংশ, আমরাও পেয়েছি। এবার প্রধানমন্ত্রী যেদিন বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বললেন, ঠিক সেই দিনই সন্দেশখালীর রেখা পাত্রের সঙ্গেও ফোনে কথা বললেন। বুঝতে পারছেন সন্দেশখালীর বিষয়টা ঠিক কোন উচ্চতায় পৌঁছে দিলেন নরেন্দ্র মোদী। জানা গেছে প্রধানমন্ত্রী নিজে রেখা পাত্রের হয়ে নাকি প্রচার করতে আসবেন। তিনি কে না, বিজেপির নাম্বার 1 স্টার ক্যাম্পেনার, তারকা প্রচারক। সব প্রার্থী চাইবেন তার এলাকায় প্রধানমন্ত্রী এসে একটু প্রচার করে যান, কিন্তু প্রধানমন্ত্রী নিজে ঠিক করেছেন রেখা পাত্রর হয়ে প্রচারে আসবেন তিনি। দেশের প্রধানমন্ত্রী আসবেন সাধারণ একজন প্রার্থীর হয়ে প্রচার করতে, নিজে ঠিক করছেন। 2014 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী। কি বলেছিলেন মনে আছে? মুঝে বাবুল চাহিয়ে। আসানসোলের মানুষ এই প্রধানমন্ত্রীর আবেদন তো এটা সব স্বতঃস্ফূর্তভাবে সাড়া পড়ে গেছিল। একজন কাউকে এরকমভাবে প্রধানমন্ত্রী চাইছেন, বাবুল জিতে গেছিলেন। 2024-এ নরেন্দ্র মোদী যে বসিরহাটের মানুষের কাছে রেখা পাত্রকে চাই বলে আবেদন করবেন, সেটা কিন্তু আজ পরিষ্কার হয়ে গেল। আরও একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন রেখা পাত্র আর কেউ না, তাঁর ক্যান্ডিডেট। আর শুধুই কি রেখা, প্রধানমন্ত্রী কি শুধু তাকেই ফোন করলেন, তার সঙ্গে কথা বললেন, নাকি তার সঙ্গে ফোনে কথা বলার মাধ্যমে প্রধানমন্ত্রী গোটা বাংলা তো বটেই, সারা দেশের মহিলাদের সঙ্গে নিজেকে কানেক্ট করে ফেললেন, সবার কাছে একসঙ্গে বার্তা দিলেন। রেখাকে প্রধানমন্ত্রী কি বলেছেন খেয়াল করে দেখুন, বাংলার নারী শক্তি বিজেপিকে আশীর্বাদ করছে। এই বাংলায় মহিলারা অত্যাচারিত এই সন্দেশখালীকে সামনে রেখে সেই প্রচার গোটা দেশে ছড়িয়ে দিয়েছে বিজেপি। আর তারপর প্রধানমন্ত্রী বলছেন বাংলার নারী শক্তি বিজেপিকে আশীর্বাদ করছে। এটা গোটা দেশের ওই মহিলা ভোট ব্যাংকের কাছে কত বড় একটা বার্তা খেয়াল করতে পারছেন। বাংলায় মহিলা ভোটারের সংখ্যা সেটাও তো প্রায় 50%, 50%। এবার এই ভোট ব্যাংকের সমর্থন একটা চালেই কি অনেকটা পকেটে পুরে ফেললো বিজেপি? এই প্রশ্নটা কিন্তু চলবে এখন, অন্তত ওই ভোটের রেজাল্ট বেরোনো অবধি এটা নিয়ে কাটাছেঁড়া করতে হবে, এড়িয়ে যাওয়া যাবে না। সাজানো ঠাজানো বলে একদম এড়িয়ে যাওয়া যাবে না। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ বলেই যে তারা রেখা পাত্রকে প্রার্থী করেছেন, এর আগে সেটা কিন্তু শুভেন্দু অধিকারীও খুব একদম পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছিলেন, রাগ ডাক গুড়গুড় না করে। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে এই রেখা পাত্রর মধ্যে দিয়ে অনেক লম্বা রাস্তা দেখতে পাচ্ছে বিজেপি। এই নির্বাচনে চাকরি দুর্নীতি, বেকারদের চাকরি লুট, সন্দেশখালীর মা বোনেদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাহজাহানদের পিঠা খাওয়া, এই দুটো ইস্যুর উপরে দাঁড়িয়ে নির্বাচন হবে। আর এই দুটো ইস্যুতে যে দুটো মুখ বাংলাতে মানুষ দলমত নির্বিশেষে দেখেছে, একজন অভিজিৎ গাঙ্গুলি আর দ্বিতীয়জন সন্দেশখালী রেখা পাত্র। ওদের দল যাকে প্রার্থী দিয়েছে রেখা পাত্রকে আমাদের বলার কিছু নেই, দিয়েছে, কিন্তু দেখতে হবে যে ওদের দলেরই, আমরা কালকে সোশ্যাল মিডিয়াও দেখছিলাম, এমনি সংবাদ মাধ্যমেও দেখছিলাম, ওদের দলের মহিলারাই তার বিরোধিতা করছে। বিজেপি দল অন্তর্দ্বন্দ্বের দিন দাও, তৃণমূল দল অন্তর্দ্বন্দ্বের দিন দাও, তাদের এই অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটবে। কার বহিঃপ্রকাশ ঘটছে? অর্থাৎ সংগঠন শক্ত পোক্ত শৃঙ্খলিত বলে যে প্রচার চালায় বিজেপি পার্টি, সেটা সঠিক নয়।
তৃণমূল যেমন প্রচার চালায় মমতা ব্যানার্জি শেষ কথা, সেটাও সঠিক নয়। আগামী দিনে পশ্চিমবাংলার সব জায়গায় জনতা শেষ কথা বলবে, তাই মায়েদের গর্জন, এবারের ভোটে তৃণমূলের হবে বিসর্জন। বিরোধী দলনেতা একটা জিনিসই বুঝিয়েছিলেন, মৃতপ্রায় এই সন্দেশখালী ইস্যুটাকে তারা একটা কৌশলেই পুনর্জন্ম দিয়ে দিয়েছেন। বিজেপি বিরোধীরা অবশ্য পাল্টা প্রচার করার চেষ্টা করেছিলেন যে প্রার্থী পায়নি বলেই রেখার মতো একজনকে প্রার্থী করেছেন নরেন্দ্র মোদীরা, তাই বিজেপির একাংশ সন্দেশখালীতে বিক্ষোভ দেখিয়েছেন। শুনলেন তো, চন্দ্রিমা ভট্টাচার্য একদম সেই দিকে ইঙ্গিত করলেন, বললেন যে ওদের প্রার্থী নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু তা বলে ওই বিক্ষোভ নিয়েও যে বলার নেই এটা তো বললেন না, সেই জায়গাটা ঠিক তুলে ধরলেন। কিন্তু এই প্রধানমন্ত্রীর একটা ফোন, এই ফোনটা কিন্তু সেই বিক্ষোভের কাঁটাটাও কোথাও গিয়ে উপড়ে ফেললো। রেখা পাত্রকে প্রার্থী করায় যারা গতকাল সন্দেশখালীতে বিক্ষোভ দেখিয়েছিলেন, পোস্টারিং করেছিলেন, আজ কিন্তু তারা ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেছেন। ফলে রেখা প্রার্থী হয়েছে বলে বিজেপিরই একটা অংশ বিক্ষুব্ধ বলে যে প্রচারের সুযোগটা চন্দ্রিমা ভট্টাচার্য বা অধর চৌধুরীরা পাচ্ছিলেন, এবার কিন্তু তারা সেই সুযোগটা হারালেন। আর বিজেপিও আরও জোর গলায় বলার সুযোগ পেয়ে গেল, জেতার জন্যই বসিরহাটে তারা রেখা পাত্রকে প্রার্থী করেছেন। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি, যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, ভুল বোঝানোর পরে এটা করেছি। রেখা পাত্র আপনারা জানেন যে সন্দেশখালী যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম মুখ, সেই জন্য পার্টি তাকে প্রার্থী করেছে। সে অবশ্যই যে সে জিততে পারবে বলে তাকে পার্টি প্রার্থী করেছে, তো সে জিতবে, আমরা 100% আশাবাদী। এবং আমরা সব জায়গাতে এরকম যে ক্ষোভ বিক্ষোভ আছে সেগুলো সব সামনে দেবো। সচরাচর রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের কৌশলটাকে লুকিয়ে রাখে, কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল তো একদম ওই বললাম খুল্লা একদম খোলসা করে জানিয়ে দিয়েছেন যে বাংলার 42টা আসনে এবার তার দল কোন কৌশল নিয়ে, কোন স্ট্র্যাটেজি নিয়ে লড়াই করছে। বিরোধী দল নেতা তো বলছে, শুনলেন, এবারের লোকসভা ভোটটা তারা বাংলার শিক্ষা দুর্নীতি আর সন্দেশখালীর আন্দোলনের ওপর নির্ভর করে লড়বেন। অর্থাৎ তৃণমূলের সবথেকে বড় যে দুটো অস্বস্তি, সেই দুটো অস্বস্তিকেই লোকসভা ভোটে নিজেদের অস্ত্র করবে বিজেপি। একদিকে ন্যায় বিচার, অন্যদিকে অত্যাচার অবিচার। বিজেপির প্রচারের মূল সুর তার মানে এই দুটো ইস্যুতেই বাঁধা থাকবে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। রাজ্যের মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, দুর্নীতির দায়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত হয়ে 3 বিধায়ক, প্রাক্তন শিক্ষাকর্তা, এরা সব জেল খাটছেন। এই বিষয়টাকে প্রচারের হাতিয়ার করবে বলেই তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি, পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ এই গোটা বিষয়টায় তার মানে একটা অঙ্গাঙ্গিক জড়িত রয়েছেন তিনি। প্রত্যেকটা জায়গায় এই যে সিবিআই তদন্ত হয়েছে, ইডি তদন্ত হয়েছে, তার পেছনে তিনি। অর্থাৎ একটা সময় পর্যন্ত সাধারণ মানুষের কাছে ন্যায় বিচারের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, পরে রাজনীতির যোগে গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ অনেকেই পেয়ে গেছেন, অনেকেই আঙুল তুলছেন তার সেই তখনকার সিদ্ধান্তগুলোর দিকে, কিন্তু যে জায়গাটায় গোটা বিষয়টা পৌঁছে গেছে তাতে তাকে যেভাবে বিজেপি এখন তুলে ধরতে চায়, অন্তত সেটা তো তুলে ধরতে কোনো অসুবিধা হবে না তাদের। তমলুকে প্রাক্তন বিচারপতি লড়তে নেমেছেন, কিন্তু রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্ডাকশন মানে পরিচয় পর্বটা কোথায় হয়েছিল একবার খেয়াল করে দেখুন তো। 9ই মার্চ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভামঞ্চে, আর বারাসাতের সভায় মানে প্রধানমন্ত্রীর বারাসাতের সভায়, সেখানে তো তিনি এই রেখা পাত্রর সঙ্গে কথা বলেছিলেন। খেয়াল করে দেখুন, তাহলে এবার বুঝতে পারছেন দুটো জায়গায় প্রধানমন্ত্রীর দুটো সভা, আর দুটো সভায় দুটো মুখ। মানে এবার লোকসভা ভোটে বাংলায় যে ইস্যুগুলোকে কেন্দ্র করে লড়াই করবে বিজেপি, সেই ইস্যুগুলো কিন্তু প্রধানমন্ত্রী তার সভার থেকেই পরিষ্কার করে দিয়ে গেছেন। কিন্তু সবার বরাত তো আর ওই রেখাপাত্র বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো হয় না। অনেকেই আছেন যাদের ভোটে লড়ার ইচ্ছে থাকলেও তাদের দল টিকিট দেয় না। তাদের যেরকম অনেক কিছু বলার আছে, তেমন তাদের নিয়ে আমারও কিছু কথা বলার আছে, যে কথাগুলো আজ না বললেই নয়।
কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়, কতটা কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা, কিন্তু সবার কি জানা রুদ্রনীল ঘোষের? তিনি তো বোঝার চেষ্টাই করে যাচ্ছেন যে লোকসভা ভোটের টিকিট পাওয়ার জন্য আরও কতটা কষ্ট করতে হয়। রুদ্রনীল কি বলছে জানেন? গত কয়েক বছরে তিনি যে রাজনৈতিক দল করেন, মানে বিজেপি, তাদের জন্য নাকি প্রচুর পরিশ্রম করেছেন। ভবানীপুরের মতো একটা বিধানসভা আসন যেখানে হেভিওয়েট সব তৃণমূল নেতারা থাকেন, সেই নির্বাচনে প্রার্থী হয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ঘরের মাঠে মানে জেতা রীতিমতো কঠিন, এটা জেনেও কেন তিনি প্রার্থী হয়েছিলেন? তিনি কোথাও গিয়ে তার মানে চান্স নিয়েছিলেন, মানে কোথাও গিয়ে আত্মত্যাগ করেছিলেন বলা চলে দলের জন্য। তাতে নাকি তার জীবন এবং জীবিকা দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কি মনে হয়েছিল যে পরে কোনো না কোনোভাবে তার দল ক্ষতিটা পূরণ করে দেবে? কিন্তু সেটা তো হলো না। ক্ষতিপূরণের বেঞ্চমার্ক যে লোকসভা ভোটের টিকিট, সেটা কি ঠিক বোঝাতে পেরেছিলেন বিজেপি নেতৃত্বকে? মানে রুদ্রনীল কি পেরেছিলেন বোঝাতে যে এত ত্যাগ স্বীকার করার বিনিময়ে তার চাহিদা খুব সিম্পল, খুব সহজ, জাস্ট একটা লোকসভা কেন্দ্রের টিকিট? আর সেই টিকিট না পাওয়াতেই তো রুদ্রনীল কষ্ট পেয়েছেন। কষ্টও বলবেন না তিনি বলেছেন মনটা খারাপ হয়েছে। দেখুন, মনটা খারাপ হলে অনেকে অনেক কিছু করে। রুদ্রনীল কী করে মন খারাপটা প্রকাশ করেছেন সেটা আমরা জানতে পেরেছি যখন তিনি ওই বিজেপির 67টা হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট করেছেন। 67টা গ্রুপে জয়েন করা, সেখানে অ্যাক্টিভ থাকা, সেখানটা আবার এই ডিলিট করার মতো প্রত্যেকটা বিষয়ের পেছনে আবার অনেক পরিশ্রম আছে। এত পরিশ্রম করেও যদি কোথাও গিয়ে তার ফল না পাওয়া যায় তাহলে মন খারাপ তো হবেই। এখনও রাজ্যের 4টে আসনে বিজেপি প্রার্থী দেয়নি। এবার রুদ্র বলছেন যে এই 4টে আসনের কোনো একটাতেও যদি বিজেপি তাকে প্রার্থী করে তাহলে তার কষ্ট কিছুটা কমবে। এখনও 4টে সিটের প্রার্থী ঘোষণা বাকি। যদি 4টে সিটের মধ্যে দল আমাকে দেয়, মন খারাপ কমবে। দেখুন, একজন সাংসদের মাসিক বেতন কত জানেন? 1 লাখ টাকা। এবার তার সাথে আরও বিভিন্ন রকম অ্যালাউন্স আছে, তার সঙ্গে যাতায়াত ফ্রি, হোটেলে থাকা ফ্রি, ফোন ফ্রি, ইলেকট্রিক ফ্রি। 5 বছর যদি থাকা যায়, তারপর আজীবন পেনশন, যাতায়াত ফ্রি, মানে একদম লাইফ পুরো সেট। সেজন্য কি একটা পার্লামেন্ট সিটের এত দাম, এর জন্য এত লড়ালড়ি, এত টানাটানি? এই জন্যই কি রুদ্রনীল ঘোষ জয় নিশ্চিত এরকম আসন থেকে লড়াই করতে চাইছিলেন? যে আসনে, মানে যে 4টে আসনে প্রার্থী ঘোষণা বাকি, তার মধ্যে ঝাড়গ্রামটা ওই তপশিলি জাতি উপজাতির জন্য, কিন্তু সেটা বাদ দিলে বাকি 3টে কোনোটাই বিজেপির শিওর শট নয় বলেই কি রুদ্রনীলের কষ্টটা, মানে এই বাকি 3টের মধ্যে কোথাও যদি তার নামটা অ্যানাউন্সড হয়ও তাহলেও পুরোপুরি কমবে না, একটু কমবে। যে কটা আসন খালি রয়েছে তার মধ্যে আবার ডায়মন্ড হারবারও রয়েছে। এবার রুদ্রনীল বলছেন যে তিনি সুযোগ পেলে ডায়মন্ড হারবারে লড়তে প্রস্তুত। রুদ্রনীল ঘোষ কি ওই কর্ণকুন্তী সংবাদের শেষ 2টো লাইন আওড়াচ্ছেন? তার কি মনে হচ্ছে যে জয় লাভে যশ লাভে রাজ্য লাভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই? আমার সঙ্গে এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ রয়েছেন। অ্যালবার্ট পিন্টো কা গুসা কিউ আতা হ্যায় এটা তো আমরা জানি, কিন্তু রুদ্রনীল ঘোষের রাগ বা মন খারাপ এগুলো কেন হয় সেটা একটু জেনে নেওয়াটা বোধহয় খুব জরুরি। এবং সেটা সবথেকে ভালো মানে বিষয়টা কেন, কিভাবে, কোত্থেকে, এটা রুদ্রনীল ঘোষ ছাড়া কেউ বলতে পারবেন না। তো রুদ্রনীল বাবু, আপনার জন্য ওপেন ফোরাম। আপনার মন খারাপ কমলো কি কমলো না? না, মন আছে যেমন খারাপ হবেই, শরীর থাকলে যেমন খারাপ হয়। তো অনেকে কি বলার চেষ্টা করছিলেন অভিমানী। তো আমি যেহেতু রাঙা বৌদি নই, তো ফলত আমার অভিমান হয় না। আমার নিজের মনে হয় যে কোনো কাজ, সেই কাজ করবার মধ্যে সাকসেস আমরা প্রত্যেকেই চাই, সেই কাজটা যেন সফল হতে পারে। তো যদি দেখা যায় যে সেই কাজটা অন্যজনেরা সাকসেসফুলি করে ফেললেন, তখন মন থাকলে যেমন মন খারাপ হয়, তেমন বেশ কিছু প্রশ্নও নিজের সঙ্গে নিজের ওঠে। ব্যাস ওইটুকুই মন খারাপ। কিন্তু মন খারাপের জন্য কাজের কোনো জায়গায় গাফিলতি বা খামতি, সেটা তো নইব চ না। তাহলে মন খারাপটার কারণটা কি? আপনার মন খারাপটার কারণটা কি? একটা ব্যাখ্যা, ইন জেনারেল ব্যাখ্যা দিলেন, খুব স্পেসিফিক ব্যাখ্যাটা
মন খারাপের কারণ বলতে যেটা হয় হচ্ছে যে ধরুন মিডিয়া থেকে শুরু করে আমার দলের যারা কর্মীরা রয়েছেন, যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, এবং আমি নিজেও একজন, আমরা রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করি এবং দল যে যে দায়িত্ব দেয় সেটা আন্তরিকতার সঙ্গে করবার চেষ্টা করি। এবং যদি দেখা যায় যে দলীয় যে কাজকর্ম তার পরিণতি এই 5 বছর অন্তর অন্তরই হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বাকি 4 বছর যে চাষটা করি সেই সময়ের ফসল কাটার সময়টা আসে হচ্ছে এই 5 বছরে। অর্থাৎ এই ভোটের যে রাজনীতি, যে গণতান্ত্রিক সিস্টেম আমার দেশে রয়েছে, ঠিক সেই ক্ষেত্রে কিন্তু এই ফসল কাটার সময়তে বিভিন্ন ধরনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। কেউ সাংগঠনিক দিক সামলাবেন, কেউ প্রচার বা আয়োজনের দিক সামলাবেন, এবং কাউকে কাউকে প্রার্থীর মধ্যে দিয়ে তার কর্মীর দায়িত্ব তাকে পালন করতে হবে দলের নির্দেশ অনুযায়ী। এবার ঠিক তেমনই আমি যদি 2021-এর দিকে তাকাই, ভবানীপুর মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, তৃণমূলের গড়, যেখানে ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলের নেতা মন্ত্রীরা থাকেন এবং ফুটে তৃণমূলের পরিপুষ্ট ক্রিমিনালেরা থাকেন। যে ক্রিমিনাল চাষ হয় তাতে জল দেয় তৃণমূলের দ্বারা পালিত পুলিশ, অর্থাৎ ক্রিমিনালের গাছ বড় করে। এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আজকের দিনের মতো সংগঠনের এতটা শক্তিশালী অবস্থা ছিল না ভারতীয় জনতা পার্টি, তবুও প্রচুর অনেস্ট কর্মী ছিলেন। তাদের সঙ্গে একসঙ্গে যখন কাজ করতে নামি প্রায় মিশন ইম্পসিবল জায়গায়, তো সেখানে কিন্তু আপনারা নিজেরাও জানেন, আপনারা মিডিয়ারা দেখিয়েছিলেন যে প্রায় 3 বার আমাকে আক্রান্ত করা হয়, মানে প্রায় প্রাণেই মারা যেতাম। আমার এই হাতের হাড় ডিসলোকেট হয়ে গেছিল। অর্থাৎ এই মারগুলো প্রমাণ দেয় যে আমি ঠিক রাস্তায় রয়েছি, ওরা ভয় পাচ্ছে। এবং তারপর থেকে আপনারা ধারাবাহিকভাবে দেখেছেন যে ক্রমাগত ভয় পেয়ে অনেকে যেমন বসে যান, ঠিক তেমনই আমি ভয় পেয়ে বসে না গিয়ে ঠিক উল্টোভাবে আমার কণ্ঠস্বর, আমার প্রতিবাদ আরও বেশি করে চড়িয়েছিলাম এবং অনুশাসিত কর্মী হিসেবে নিজের বারবার প্রমাণ দিয়েছিলাম। আমার জীবিকার যারা পরিচালক প্রযোজক বন্ধুরা তারা আমায় নিতে পারেননি, কারণ আমায় নিলে সরকারি যে সিনেমা হল তৃণমূল সরকারের বা তৃণমূলের নেতাদের এলাকার যে সিনেমা হল, সেখানে সিনেমা চালাতে দেওয়া হবে না। তো ফলত জীবিকা স্তব্ধ করে দেওয়া, আর্থিক দিক থেকে ভেঙে দেওয়া, সমস্ত কিছু যত বেশি করা হয়েছে তত বেশি করে একজন অনুশাসিত কর্মী হিসেবে আমি আমার লড়াই চালিয়ে গেছি, বাড়িয়ে গেছি। ভবানীপুরে এবং তারপর আমি আমার জীবিকা বীরের মতো লড়ে একটা অসম লড়াইয়ে বীরগতি প্রাপ্ত হয়েছিলেন, সেই শহীদ হিসেবে আপনি একটা যোগ্য সম্মান চেয়েছিলেন। হ্যাঁ অবশ্যই, এবং সেই সম্মানের জায়গা দল দিতে কখনো কার্পণ্য কোনোদিনই করেনি, অবশ্যই দিয়েছে। কিন্তু তারপর যখন এই 42টা সিটের খুব কঠিন লড়াইয়ের সময় চলে আসে, তো তখন ডেফিনেটলি একটু প্রার্থীর ক্ষেত্রে যে ভাবনাটা সেটা কখনোই অমূলক বা অন্যায় তো নয়। কিন্তু সেক্ষেত্রে আমি নিজে বিশ্বাস করি, যখন এই সেকেন্ড ধাপের লিস্ট হয়ে গেল, সেখানে যে 38 জনের নাম এলো, আমি বিশ্বাস করি যে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছেন, অত্যন্ত যোগ্য ব্যক্তিদেরই কিন্তু প্রার্থী করা হয়েছে। আমার একটু মন খারাপ হয়েছে। তো হাওড়ার প্রতি আমার একটা বাড়তি দুর্বলতা ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই আমার আছে। প্লাস অন্যান্য কয়েকটা সিটের মধ্যে একটু কৃষ্ণনগরের ওপরেও ছিল, তার কারণ এবারে পঞ্চায়েত নির্বাচন গিয়ে কাজ করেছি কৃষ্ণনগরের কর্মীদের সঙ্গে। একটা ছাতার নিচে, ছোট ছাতার নিচে যখন 4-5 জন একসঙ্গে ভিজছি, একসঙ্গে যখন ভাত খাওয়া ছেড়ে সবাই উঠে গেছি, সেটা না কোথায় একটা হাওড়া বলুন বা কৃষ্ণনগর বলুন, কোথাও না একটা কানেক্ট করে দেয় ইমোশনালি। এবং ঠিক যেমনই আমরা যখনই কোনো অভিনয়ের সময় যাই, গিয়ে দেখি যে খুব কঠিন চরিত্র যেটা অভিনেতারা আমরা করতে চাই, যখন সেটা অন্য কোনো বন্ধু বা সহকর্মীকে দিয়ে দেওয়া হলো বা নমিনেশন থাকলো, সে অ্যাওয়ার্ডটা পেয়ে গেল, তখন আমরা সারাক্ষণ জারণ করি মাথার মধ্যে, সারাক্ষণ ভাবি যে আমার মধ্যে কোন দিকের খামতিটা রয়ে গেল যে আমাকে ওই চরিত্রটি দেওয়া হলো না বা অ্যাওয়ার্ডটা তিনি নিয়ে চলে গেলেন। কারণ এটা রাজনৈতিক কর্মীদের মতোই ঠিক তেমন হয় যে যারা যারা যোগ্য প্রার্থী হলেন, সেখান থেকে আমার অযোগ্যতা কোনটা সেটা আমাকেই খুঁজে বার করতে হবে। তো ফলত একটু তো মন খারাপ হয়েছে। এখনও যদিও 4টে জায়গার নাম ঘোষণা বাকি রয়েছে, একটা যদি এসসি সিট ধরা যাক 3টে, সেখানে আমি হব কি প্রার্থী হব না জানি না। কিন্তু দেখুন, একটা মন সেটা আমার, সেটা একটু খারাপ হবার গণতান্ত্রিক অধিকার থাকবে না। অবশ্যই পার্টির হয়ে যে লড়াই চলছে, যে
মানে এই রকম কন্ডিশনাল মন খারাপ সত্যি খুব একটা দেখা যায় না। মানে আপনি বললেন না যে ওই কাজ করার সুযোগটা পাননি, এরকমভাবে শহীদ হওয়ার পর তারপর সেটার পুরস্কারটা পেলেন না, অন্য লোক ফসল কেটে নিয়ে চলে গেল। এবার এই বাকি 3টের মধ্যে, মানে 4টের মধ্যে আপনার হিসেবে 3টে হতে পারে, তো 3টের মধ্যে পেলে আমি শুনছিলাম আপনার মন খারাপটা একটু কমবে, না পেলে মন খারাপটা আরেকটু আবার বেড়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। মানে এরকম কন্ডিশনাল মন খারাপ কিন্তু খুব বেশি দেখা যায় না। না, তার কারণটা যে সবাই তো এক সিলেবাসে চলবার নয়। যদি শীতকালে কেউ ঘামে, অনেকে ভুল করেন যে বোধহয় জ্বর হয়েছে, হতেও তো পারে তার প্রেশারের প্রবলেম। সবাই তো এক সিলেবাসে থাকবে না। আমার মন খারাপ থাকবে না বেশি দিন, ঠিক আছে? মানুষ আছে, যদি মনই না থাকে তাহলে পরিষ্কার এই ধরনের আন্দোলন ইমোশনাল না হলে তো হয় না। এই 3টে যে সিট বাকি রয়েছে, এই 3টে সিটের মধ্যে বোঝা গেল আপনার ব্যাখ্যা অনুযায়ী মানে একটা বিরাট সংখ্যক মানুষের কাজ করা এবং সিস্টেমটাকে বদলে দিয়ে পাল্টে দিয়ে কাজ করা, এটার জন্য প্রার্থী হওয়াটা খুব জরুরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে 3টে সিট এখন অবধি অ্যাভেলেবেল, কোন সিটটা আপনি চাইবেন? না, আমার চাহিদার মধ্যে কোনো কিছু নেই, আমার চাহিদার মধ্যে নেই, কারণ আমি অন্য কোনো দল করি না, আমি একটা অনুশাসিত দল করি। পরিষ্কার দলীয় নেতৃত্ব তারা যদি মনে করেন, তারা যদি দেখেন যে বাকি এই 38টা প্রার্থীকে তারা যেভাবে বিচার করে যোগ্য প্রার্থীকে নিয়ে এসছেন, তাদের ওই যোগ্যতার পরিমাপে যদি আমি যোগ্য হিসেবে বিবেচিত হই, তারা যেখান থেকে দেবেন, হ্যাঁ একটি সিট যেটা ঝাড়গ্রাম সেটা এসসি সিট, ফলে সেখানে নয়, যদি দেন দল অবশ্যই কাজ করব, যদি না দেন তো তাহলেও একই কাজই করব। না, ডায়মন্ড হারবার যদি দেয় কোনো অসুবিধা নেই, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে নিয়ে যে লড়াই ছিল সেটা যদি ডায়মন্ড হারবারে আপনাকে দেয় তাতে আপনার কোনো আপত্তি? ডায়মন্ড হারবার যদি দেয় তখন কেন লড়বো না, তো বুঝতে পারছি না। এর আগের বার ভবানীপুর ছিল, এইবার ধরুন আপনাকে কথার কথা ডায়মন্ড হারবার দিল, খুব একটা শিওর শর্ট সিট তো নয়, ফলে এরকম এত অনিশ্চয়তা নিয়ে মানুষের জন্য কাজ করাটা সম্ভব? দেখুন, এটা একটা পদ্ধতি। আপনি যখন স্কুলে যান, আপনি কি জেনে যান যে আমি ফার্স্ট হচ্ছি? তা তো নয়। কিন্তু লড়াইয়ের যে ময়দান, সেখানে যারা পরিকল্পিতভাবে মানুষের অত্যাচার এবং লুটকে ক্রমাগত পরিণত করছেন তাদের রাজনৈতিক দায়িত্ব বলে মিথ্যে প্রচার করে ক্রিমিনালদের তারা রাজমুকুট পরাচ্ছেন, তো তাদের বিরুদ্ধে লড়াই। তো আমার একটা কথা বলুন, আপনি বলেন যে এই 3টে আসনের মধ্যে বা 4টে আসনের মধ্যে কোনোটাতে আপনাকে যদি প্রার্থী করা হয়, তো 4টে না 3টে, তো সেক্ষেত্রে আপনার মন খারাপটা একটু কমবে, পুরোটা কেন কমবে না? পুরোটা কমতে আরো 2 দিন সময় লাগবে। মানে এই 2 দিনটা কিসের জন্য? ওরকম হয়, দেখবেন জ্বর হলে 7 থেকে 3 দিন লাগে। সেই জন্যই কি সাংসদ হওয়াটা খুব জরুরি, জীবন জীবিকা মোটামুটি নিশ্চিত করার জন্য? না, এমনটা নয়। দেখুন পশ্চিমবঙ্গে যেভাবে টলিউড একটা অদ্ভুত বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে, তো সেইখানে পরিষ্কার সকলেই জানেন যে এখানে তৃণমূলের যে অন্যায় রয়েছে, দুর্নীতি রয়েছে, সেগুলো নিয়ে কথা বললে যারা শিল্পী, লেখক, পরিচালক, তাদের ওপরে খাঁড়ার ঘা নেমে আসে এবং পেট খালি করে দেওয়ার চিন্তাভাবনা হয়। পেটে খাবার না থাকলে আপনার গলা দিয়ে প্রতিবাদও তো জোর গলায় বেরোবে না। সেই পদ্ধতির তৃণমূল চিরকালই নিয়ে এসেছে। কিন্তু ঘটনার জায়গা হচ্ছে যে তারা এখান থেকে ত্যায্য করলেও, আজ আমার জীবিকা বন্ধ করে দিল। ধরুন বম্বেতে অজয় দেবগনের সঙ্গে সিনেমা করলাম, এই 10ই এপ্রিল রিলিজ, ইলেকশনের আগেই, ময়দান বলে যে সিনেমা, ভারতবর্ষের ফুটবলের ইতিহাস নিয়ে অসাধারণ একটা সিনেমা, এখনও চর্চিত। প্লাস তারপর কে কে মেননের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি কাজ করলাম। যদি বিকল্পভাবে ভালোভাবে বাঁচতে থাকতাম তো তাহলে এখনই সুটকেস গুটিয়ে বম্বে চলে যেতাম। সেখানে আপনার মন খারাপ টোন খারাপের বাকি আর যা যা রাস্তা থাকুক চাই না থাকুক, একটা রাস্তা হচ্ছে সুকান্ত মজুমদার বলেছেন তিনি আপনার মন ঠিক করে দেবেন, মন ঠিক বুঝিয়ে নেবেন। দেখুন, তিনি ডেফিনেটলি, সুকান্ত মজুমদার বলুন বা মাননীয় শুভেন্দু অধিকারী বলুন বা বাকি আমাদের দলের যারা অন্যান্য সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন, আমার নিজের মনে হয়েছিল যে একটুখানি আমার সঙ্গে যদি 5 মিনিট বসে কেউ কথা বলতেন, সুকান্তদা বলুন, শুভেন্দুদা বলুন বা বাকি অন্যান্য নেতৃত্বরা রয়েছে, তাদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি। ধরুন আজকে সারাদিন ধরে টেলিভিশনে আপনার ক্ষোভ, বিক্ষোভ, অভিমান, মন খারাপ এই কথাগুলো বেরিয়ে আসছে, এটা কি ওই অনুশাসনের পরিপন্থী হয়ে যাচ্ছে? কোনো ক্ষোভ একদমই নয়, ক্ষোভ বিক্ষোভ আমার কোনো কিচ্ছু নেই। যারা যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকেই যোগ্য, যাদের যেভাবে প্রার্থী সিলেকশন করা হয়েছে
অত্যন্ত সুনির্দিষ্ট এবং সঠিকভাবে করা হয়েছে। আমার নিজের পরীক্ষা যে আমি তাদের থেকে কোন অংশে পিছিয়ে রয়েছি সেটাকে জেনে যাতে সেই জায়গায় নিজেকে উন্নীত করতে পারি। আচ্ছা, ধরুন আপনার লোকের মন টন যখন খারাপ হয়, কেউ গান গায়, বাঙালি অনেক সময় দেবদাস হয়ে যায়, কিন্তু আপনি কবিতা অসাধারণ লেখেন এবং যে কোনো জায়গায় প্রতিবাদের ভাষা বা মনের ভাষা হিসেবে প্রতিবাদ বা যে কোনো ক্ষেত্রেই কবিতাটাকে বেছে নেন আপনার হাতিয়ার হিসেবে। এই সময়টায় নিজের মন খারাপটাকে ব্যক্ত করতে কোনো কবিতা লিখেছেন? না, এখনো পর্যন্ত লিখিনি। কুণাল ঘোষ আপনাকে নিয়ে নাকি কবিতা লিখেছে, শুনেছেন? এখনো কোনো সময় পাইনি। এই কুণালদার চমৎকার, দেখুন একজন ক্ষণজন্মা পুরুষকে নিয়ে এই যে প্রচুর লোক যারা রেগে যান, ওনার কথায় রাগ করেন, আমি প্রত্যেককেই বলি যে ওইভাবে ওনাকে ভাববেন না, কারণ উনি যে আমাদের মধ্যে পৃথিবীতে রয়েছেন, আমি চাই আরও অনেক দিন থাকুন যে রয়েছেন। এটা আমাদের বাপচোদ্দ গোষ্ঠীর ভাগ্যি বলে একটা কথা আছে, জানেন তো? সেটা একজন ভদ্রলোক সকালবেলা একজনকে বললেন সিনিয়র শাহজাহান, তারপর তার বাড়িতে গিয়ে যেই চা খেলেন, যেই পকেটে 15 টাকা বেঁচে গেল, বললো দাদার মতো লোক হয় না, বৌদির মতো মা হয় না। এই দেখুন, এই অসাধারণ, মানে ক্ষণজন্মা মানুষ। আমি মানে প্রত্যেক মুহূর্তেই আর কি, দেখুন উনি সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং বললে আমি দেখেছি পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করবার, গালাগাল দেওয়ার জন্য, এই তুই চুপ কর, তুই অমুক তমুক হ্যান তেন। ঠিক না, আমি মানি না এটা, আমার এটার প্রতি খুব আপত্তি আছে। ঠিক আছে, কি এমন করেছে? তিনি তো গুড মর্নিংকে গুড মর্নিং বলেছেন, সারা পশ্চিমবঙ্গ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায়, সৌজন্য রাজীব কুমার, সৌজন্য তৃণমূল। তো সেই জন্যই বেসিক্যালি দেখুন, ওনার জায়গায় আমরা যদি কেউ থাকতাম না, বিশ্বাস করুন আমরা মাথা ঠিক থাকতে পারতাম না, ঘ্যাক করে কামড়ে দিতাম যে কোনো কাউকে দেখলে। কিন্তু উনি যেভাবে নিজেকে মানে এমন একটা সুন্দরভাবে মানুষকে ভুল বোঝাবার দায়িত্বে এসেছেন এবং তৃণমূলকেও ভুল বোঝাবার দায়িত্বে উনি যে কাজ করে যাচ্ছেন, এই অবদান তৃণমূল শেষ হয়ে যাওয়ার পরের দিন ঠিক নিশ্চয়ই বুঝবে। আপনার এই বাকি 3খানা সিটের নামঠাম ঘোষণা হয়ে গেলে আপনার সঙ্গে ডেফিনেটলি আবার কথা বলবো। মন খারাপ থাকে কি মন খারাপ কাটে সেটা বোঝার চেষ্টা করব, কিন্তু আজকে আপাতত এই সময়টা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। 2021-এ শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে 35% ভোট পেয়েছিলেন রুদ্রনীল, আর বিজেপির ভোট বেড়েছিল 16%। পরে নন্দীগ্রামে হেরে যাওয়ায় ভবানীপুর থেকে ফের প্রতিদ্বন্দ্বিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রুদ্রনীল ঘোষকে আর প্রার্থী করেনি বিজেপি। ভবানীপুর উপনির্বাচনে বিজেপির মুখ ছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 72% ভোট, আর বিজেপির ভোট ওই 35 থেকে কমে দাঁড়ায় 22%। দেখুন, রাজনীতিতে পরিসংখ্যানটাই শেষ কথা নয়, কিন্তু পরিসংখ্যান আমাদের রাজনীতিকে বুঝতে সাহায্য করে। যে ডায়মন্ড হারবারে সুযোগ পেলে রুদ্রনীল লড়তে চান, সেই ডায়মন্ড হারবার লোকসভা আসনে 2019 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 56% ভোট, আর বিজেপি প্রার্থী পেয়েছিলেন 33% ভোট। 2019-এর ওই লোকসভা ভোটের নিরিখে ডায়মন্ড হারবারে সিপিআইএম আর কংগ্রেসের ভোট পার্সেন্টেজ মানে যোগ করলে মাত্র 8%। তৃণমূলের সঙ্গে প্রাপ্ত ভোটের নিরিখে খাতায় কলমে এই ফারাকটা আছে বলেই কি সেখানে অন্য কোনো দল এখনও প্রার্থী ঠিক করতে পারলো না। কিন্তু নওশাদ সিদ্দিকীও তো বলেছিলেন যে ডায়মন্ড হারবারে তিনি লড়তে চান, বামেরা রাজি থাকলে অভিষেকের বিরুদ্ধে লড়াই করতে আমি তৈরি। তার সঙ্গে আমার একটা কথা হয়েছিল এইখানে বসে, ইন্টারভিউ দিতে এসেছিলেন, কিন্তু সেখানে নওশাদ কিন্তু বলেছেন যে আইএসএফের রাজ্য কমিটি নাকি তার প্রস্তাবে রাজি হয়নি। যে জায়গাটা মোস্ট টার্গেটেড, সেই জায়গাটা কেন বিরোধীরা এখনও ফাঁকা রেখে দিলেন? সেই কবে থেকে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ চলছে, কিন্তু চ্যালেঞ্জ কোথায়? এখন অবধি বিরোধীরা প্রার্থী ঘোষণা করলেন না। এটা কি প্রবল লম্ফজম্পের পর খানিকটা ওয়াক ওভার দেওয়া হয়ে যাচ্ছে না? এত দেরি মানে তো প্রায় সেদিকেই যাচ্ছে ব্যাপারটা। অভিষেক তো জিতবে 4 থেকে 5 লাখ ভোটে, তো শুভেন্দু সারা বছর অভিষেক 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 যদি দম থাকে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বলো দলকে, কেউ রাজি হচ্ছে না, আমি শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছি, চ্যালেঞ্জ করছি, জামানত বাজাতে পারবে না। প্রার্থীদের দেওয়া উচিত, এখন প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি, যদিও প্রার্থী দেওয়া উচিত, এটুকুই জানি, প্রার্থী তো হবেই। কিন্তু তৃণমূলের
সঙ্গে তাহলে তাল মিলিয়ে নাই হতে পারে। আমার দলের মধ্যে প্রতিযোগিতা চলছে, ওখানে কে দাঁড়াবে আমিও চেয়েছিলাম, আমার মন খারাপ যে আমাকে দেয়নি। এখানে রুদ্রদা চেয়েছে, ওখানে শঙ্কু চায়, ওখানে আমি যেগুলো জানি আর কি, ওখানে কৌস্তব চায়, এরা সবাই চায়, এর জন্য পার্টি কনফিউজ। প্রবলেম অফ টু মেনি আর কি। কিন্তু মুশকিল হচ্ছে এই প্রবলেমটা বেশি দিন থাকলে, বিরোধীদের যদি আর কি এই প্রবলেম নিয়ে বেশি দিন মাথা ঘামাতে হয়, তাহলে কারুর না আবার প্রবলেম সলভ হয়ে যায়। সুতরাং বিষয়টা হচ্ছে আলটিমেট মোমেন্টে নায়কটা কে হবে। হ্যাঁ, নায়ক বিষয়টার কথা বলতে মনে পড়লো যে নায়ক সিনেমায় দেখেছিলাম একদিনের মুখ্যমন্ত্রীকে, একদিনের রাজাও অবশ্য দেখে ফেললাম, জানেন তো। দেখলাম বর্ধমানের কেতুগ্রামে একদিনের রাজতন্ত্র, একদিনের রাজা। কেতুগ্রামের ওই বহরান গ্রামে গতকাল রাজা সেজেছিলেন 85 বছরের বৃদ্ধ অম্বিকা প্রসাদ চট্টরাজ। ঘোড়ার গাড়িতে বসে গোটা গ্রাম তাকে ঘোরানো হয়। এই দিনটায় রাজা যা বলেন তাই শোনেন গ্রামের মানুষ। কেউ অন্যায় করলে রাজা শাস্তি দেন, সেই শাস্তি সবাই মাথা পেতে নেন। শাস্তিটাও মজার, অর্থদণ্ড, জরিমানার ওই টাকায় গ্রামে পুজো হয়। ছবিগুলো দেখতে দেখতে একটা জিনিস শুধু ভাবছিলাম, ব্যাপারটা খুব মজার, ব্যাপারটা ট্র্যাডিশনাল, সব ঠিক আছে, কিন্তু দেশটা যতই গণতান্ত্রিক হোক, রাজাদের প্রতি এই আনুগত্যটা, তাদের প্রতি এই দুর্বলতা, এটা কিন্তু এখনও অটুট। আমাদের মনের মধ্যে আমরা কোথাও যাপন করি, আমরা খুব ভালোবাসি আর কি কোথাও গিয়ে এই রাজতন্ত্র ব্যাপারটাকে মেনে নিতে আর কি। আসলে আমাদের ওই কোথাও গিয়ে হয়তো আমাদের প্রজা হয়ে থাকতেই বেশি ভালো লাগে। আর মানুষের এই মনের কথা, সেগুলো তো রাজনৈতিক দলগুলো একদম পারফেক্টলি জেনে গেছে, তারা বুঝতে পারে। আর সম্ভবত সেই কারণেই এই রাজ পরিবারের সদস্যদের প্রার্থী করাটা এখনও অস্ত্র হিসেবেই দেখা হয়। এই যেরকম ধরুন কৃষ্ণনগর, ভোট ঘোষণার পর হঠাৎই রাজমাতা অমৃতা রায়কে জয়েন করিয়েছে বিজেপি, আর তারপর তার নাম প্রার্থী হিসেবেও ঘোষিত হয়ে গেছে। মানে ওখানে ডায়মন্ড হারবারের প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু একদম প্ল্যান করে কৃষ্ণনগরে তাকে জয়েন করিয়ে প্রার্থী ঘোষণা করা হয়ে গেল। কৃষ্ণনগরে তার মানে মহুয়া মৈত্র বনাম অমৃতা রায়। এবার অমৃতা রায়ের সবথেকে বড় মূলধন হচ্ছেন তিনি এমনিতে রাজনীতির লোক নন, রাজ পরিবারের সদস্য, ভালো ইংরেজি বলতে পারেন। ইংরেজিতে চোস্ত মহুয়ার বিরুদ্ধে সমানে সমানে টক্কর দেওয়ার জন্যই বোধহয় এরকম একজন প্রার্থীকে বাঁচা হয়েছে। মুশকিল কি জানেন, গ্রামাঞ্চলের মানুষ তো আবার ইংরেজি নয়, বাংলাই বোঝেন। ইংরেজিটা তাহলে কোন কাজে লাগবে? হয়তো হ্যাঁ, ওই কোথাও গিয়ে পার্লামেন্টে গেলে তখন লাগতে পারে, সেখানে তো আবার তখন টক্কর দেওয়ার মতো কেউ থাকবেন না। মানে মহুয়া যাবেন, নয় অমৃতারা যাবেন, কেউ একজন যাবেন। তা যাই হোক, কৃষ্ণনগরে কপালে তার মানে যে ইংরেজি দুরস্ত কোনো একজন সাংসদ নাচছে, এটা তো পরিষ্কার বুঝতে পারছি। শুধু ওইটা বুঝতে পারছি না যে অরাজনৈতিক পরিমণ্ডল থেকে উঠে আসা অমৃতা রায়কে প্রার্থী করার কি শুধু এটাই কারণ? দেখুন, রেখা পাত্র যেরকম একটা আন্দোলনের মুখ, বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেরকম একটা দুর্নীতি বিরোধী লড়াইয়ের মুখ, অমৃতা রায় তো এরকম কোনো আন্দোলন বা সামাজিক লড়াইয়ের অংশ নন, তিনি শুধুই রাজ পরিবারের মুখ। তাহলে কি শুধু তাকে ওই রাজ রক্তের কারণেই প্রার্থী করা হলো? নেতারা কি জানেন যে ব্রিটিশ কলোনিয়াল হ্যাংওভার যেরকম আমাদের ছাড়েনি, সেরকমই বশ্যতা শিকার বা আনুগত্য শিকার এরকম একটা বাসনা বা প্রবৃত্তি আমাদের মনের মধ্যে পুরো মাত্রায় রয়েছে, নিশ্চয়ই জানেন। সেই জন্যই তো ওই শেখ শাহজাহান বা অনুব্রত মণ্ডলের মতো মানুষেরা আমাদের সামনে যখন তখন উন্নয়নের মডেল দাঁড় করে দিতে পারেন, আর আমরা তাদের বাগে চলে আসি। এই প্রবণতাটা আছে বলেই কি রাজপ্রতিনিধিরা কোথাও গিয়ে জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যান? কিন্তু এই প্রশ্নটা উঠবে, এটা আর কেউ না জানুন বা বুঝুন, এখন বুঝতে পারছি প্রধানমন্ত্রী ঠিক জানেন, ঠিক বোঝেন। কারণ তিনি নিজেকে তো সবসময় ওই একদম সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। একদম নিজে যে চাওয়ালা থেকে এই এত বড় জায়গায় পৌঁছেছেন, এটাই গর্বের সঙ্গে প্রচার করেন। তাহলে তিনি কোথাও গিয়ে আবার রাজদণ্ড বা রাজ পরিবারকে অগ্রাধিকার দেবেন, এই প্রচারটা তো কোনো ক্ষেত্রে তার যে আত্মশ্লাঘা, তার বিরোধী যেতে পারে, তাই না? সেইটা কোথাও গিয়ে বোধহয় বুঝতে পেরেছেন তিনি। সেই জন্যই কি আজকে এই রাজমাতাকে ফোন করলেন
প্রধানমন্ত্রী ঠিক যেরকম ওই রেখা পাত্রকে করেছিলেন, আর তার মাধ্যমে এই দুটো ক্ষেত্রেই এবং এই দুটো ক্ষেত্রের মাধ্যমে বাংলার সবকটা ক্ষেত্রেই দুটো জিনিস করলেন প্রধানমন্ত্রী। এক, ওই বললাম মহিলাদের বার্তা, আর দুই, এটা বুঝিয়ে দিলেন ঠিক যেরকম কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে এই 294 আসনেই তিনি প্রার্থী বা এক্ষেত্রে 42টা আসনে তিনি প্রার্থী, ঠিক সেরকম প্রধানমন্ত্রীও কি বুঝিয়ে দিলেন যে এবার এখানের যে আসনগুলো 42টা আসন তার প্রত্যেকটাতেই তার প্রার্থী। সাংঘাতিক জোশ পেলাম, সাহস পেলাম এবং খুব আনন্দ পেলাম ভেতরে যে ওনার মতো একজন আমাকে গাইড করছে। উনি আমার ইন্সপিরেশন এবং উনি তাতে বললেন হ্যাঁ আমি কেউ নই, লোকের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়াটাই আসল ইন্সপিরেশন। দেখুন, রাজ পরিবারের লোকজনকে অগ্রাধিকার দেওয়ার যে ট্রেন্ডটা সেটা কিন্তু দেশের অন্যত্রও আছে, অন্তত এবার তো সেটাই দেখা যাচ্ছে। মাইসুরু রাজ পরিবার এতদিন মূলত কংগ্রেসের সঙ্গে ছিল, এবার রাজ পরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামারাজা ওয়াদিয়ার তিনি তো বিজেপিতে যোগ দিয়েছেন, তিনিই মাইসুরু লোকসভা আসনের গেরুয়া শিবিরের প্রার্থী। ত্রিপুরা ইস্ট, সেখানে তো বিজেপি মনোনীত প্রার্থী হচ্ছেন মহারানী কীর্তি সিং দেববর্মা। আবার কংগ্রেস তারা মহারাষ্ট্রের কোলাপুরে প্রার্থী করেছে ছত্রপতি শিবাজির বংশধর শাহু মহারাজকে। মোদ্দা কথা হচ্ছে রাজ পরিবারের নামটা যতটা ভাঙিয়ে নেওয়া যায় এবং তার মাধ্যমে ভোটারদের কাছে টানা যায়, এইটা পরিষ্কারভাবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সেটাকে মূলধন হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। কৃষ্ণনগর যার নামে, সেই পরিবারের সদস্য বাসিন্দাদের কাছে ভোট চাইতে যাবেন, আর কিচ্ছু না হোক ভোটারদের মধ্যে এটা তো কোথাও আত্মশ্লাঘা কাজও করতেই পারে না। অমৃতা রায় নামটায় ওজন থাকুক বা না থাকুক, নামের আগে যে এলাকার লোক এখনও রাজমাতা শব্দ ব্যবহার করে, তাতে কিন্তু ওই রাজমাতা শব্দটার মধ্যে যে যথেষ্ট ওজন রয়েছে সেটা যেরকম বিজেপির লোকেরা বুঝেছেন, ঠিক সেরকম কিন্তু বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত সেই জন্যেই 31শে মার্চ তিনি যে এবার লোকসভা ভোটের প্রচারে বেরোচ্ছেন তার শুরুটা করছেন ওই কৃষ্ণনগর থেকে। 31শে মার্চ তার প্রথম জনসভা হবে কৃষ্ণনগরে। আর তৃণমূল নেত্রী তিনি প্রচারে নামার দিন 5 আগে তাকে আক্রমণ করতে গিয়েই বিতর্ক তৈরি করে বসে আছেন দিলীপ ঘোষ। এমনিতে অনেক চেষ্টা করেও মেদিনীপুর আসনটা নিজের হাতে রাখতে পারেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আসন পাল্টে গেছে, এবার তাকে লড়তে হচ্ছে বর্ধমান দুর্গাপুর থেকে। যদিও আরএসএস করার সুবাদে বর্ধমান জেলাকে তার কর্মভূমি বলে একটা স্বীকৃতি দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। এটা নেতারা খুব ভালো পারেন, কোনো না কোনো লিঙ্ক তারা ঠিক পেয়ে যান, যেখানেই তাদের ছেড়ে দেওয়া হোক না কেন। তাদের কোনো রাজনৈতিক নেতাকে আপনি যদি চাঁদে পাঠিয়ে দেন, সেখানেও তিনি কোনো না কোনো ওই আয় আয় চাঁদ মামা ওই ছোটোবেলার সেই লিঙ্কটা দিয়ে বলবেন ওই আমার সাথে ছোটোবেলার থেকে চাঁদের লিঙ্ক আছে। যাই হোক, তবুও মেদিনীপুরের হোম গ্রাউন্ড ছেড়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে আসার ঝুঁকিটা কোথাও গিয়ে কি দিলীপ ঘোষ ফিল করতে পারছেন? কোথাও গিয়ে তার ভেতরে কি একটা চাপ কাজ করছে? আর চাপে তো অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায় সব কিছু। সেজন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অকারণে আক্রমণ করে বসলেন? আর সেটা করতে গিয়ে যেটা হলো, কোথাও গিয়ে কি মাত্রা ছাড়ালেন, নাকি তার মনে হলো যে কোথাও গিয়ে বর্ধমানের মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য বা তিনি যে আছেন এটা বোঝানোর জন্য এটাই সব থেকে সোজা রাস্তা? বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে আমার ঠিক না। ছি দিলীপ ঘোষ, ছি! এই কথা, এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। যা দিলীপ যা, নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে, তার আবার ফুটানি। ঠিকই, যখন মাঝে মাঝে উনি গুজরাটের মেয়ে হয়ে যাচ্ছেন, কখনো বাংলার মেয়ে হয়ে যাচ্ছেন, সবাই তো কনফিউশনে পড়ে যাচ্ছে মেয়েটা আসলে কার। একটু রাগ হয়েছে, তিনি একটু মনোব্যথায় ভুগছেন, নিজের জায়গায় টিকিট পাননি, এগুলো তারই হয়তো ফলস্বরূপ। আমরা ইলেকশন কমিশন, তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি। ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করে তার উত্তর দেবো। ওরা যেটা করতে যাচ্ছে, প্রত্যেকবার মহিলা কার্ড খেলতে যায় আর ভোটের আগে চোট, এই যে রাজনীতি
এটা সাধারণ মানুষ ধরেছে। রাজনীতিতে অসভ্যতা চলে না, এটা একটা গণতন্ত্র, এখানে ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে সকলকে। যেখানে দিলীপ ঘোষ আজকে মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু কথা শোনা গেল, না কি বলেছেন আমি এখনো শুনিনি, সুতরাং সে না শুনে আমি কোনো মন্তব্য। এখন পর্যন্ত এ রাজ্যে 4টে সভা করেছেন প্রধানমন্ত্রী। কোনো সভা থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেননি নরেন্দ্র মোদী। বিজেপির অন্য নেতারাও কিন্তু দেখছিলাম যে সেই রাস্তাটার থেকে খানিকটা সরে এসছেন, কোনো কাউকে ব্যক্তি আক্রমণের কৌশল সেটা নিচ্ছেন না তারা। একটু সন্তর্পণেই কোথাও গিয়ে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের রাস্তাটা এড়িয়ে যাচ্ছিলেন। দিলীপ ঘোষ কি সচেতনভাবেই উল্টো কাজটা করলেন? এর তো ফল হলো দুটো। এক, 2024-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ফের বিজেপির বিরুদ্ধে সেই পুরনো অভিযোগটা তুলে নিয়ে এলো, মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মানের অভিযোগ, বাংলার মেয়েকে অসম্মানের অভিযোগ। নরেন্দ্র মোদী সন্দেশখালীর রেখা পাত্রকে ফোন করে যে ভোট ব্যাংককে বিজেপির দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে কি দিলীপ ঘোষ সেই তরি ডুবিয়ে দেওয়ার জোগাড় করে ফেললেন? আর 2, লোকসভা ভোটের আগে কুকথার রাজনীতির সূত্রপাত কি দিলীপ ঘোষই করে দিলেন? শুভ মহরত। এমনিতেই প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে এই রাজ্যে টুকটাক কিন্তু হানাহানির খবর আসতে শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে, যার ফলে বিশেষ নির্দেশিকা জারি করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। বলতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী কখন কোথায় যাচ্ছে, কোথায় টহল দিচ্ছে, সব কিছুর রিপোর্ট পাঠাতে হবে, ডেলি রিপোর্ট রোজকার রোজ IGCRPFকে। এবার বাহিনী ব্যবহারে স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে সেটাও তো বোঝা যাচ্ছে। বলা হয়েছে যে তাদের ওয়েবসাইটেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সংক্রান্ত যাবতীয় তথ্য রোজ আপলোড করা হবে। এত কিছু করার কারণ তো একটাই, শান্তিপূর্ণ নির্বাচন, এবং সেক্ষেত্রে যাতে এই যাদের পাঠানো হয়েছে শান্তি বজায় রাখতে সেই নিরাপত্তারক্ষীরা, কেন্দ্রীয় বাহিনী, তারা যাতে ঠিকভাবে কাজ করে, তাদের যাতে বসিয়ে রাখার বা কোথাও ঘুরতে পাঠানোর অভিযোগ আর কেউ তুলতে না পারে, সেই জন্যই তো পুরো বিষয়টাকে এরকমভাবে কড়া নজরদারিতে বেঁধে ফেলা হচ্ছে। ভোট ঘোষণার দিনই অবশ্য জাতীয় নির্বাচন কমিশনার বলে দিয়েছিলেন যে বাহিনী যাতে কোথাও বসে না থাকে, তাদের যাতে ঠিক ব্যবহার করা হয় তা নিশ্চিত করার দায়িত্ব নিচ্ছেন তারা। তারপরেও কিন্তু গত কয়েকদিনে রক্তপাতের খবর হয়েছে। আপনারা যারা আমাদের এই সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখেছেন এই দোলের দিন গতকাল, আপনাদের মনে আছে আমরা কি লিখেছিলাম? হাত রাঙুক দোলের রঙে। আসলে বলতে চেয়েছিলাম কি জানেন, হাতে দোলের রঙটাই লাগুক, হাতে যেন রক্তটা না লাগে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর মতোই রাজনৈতিক নেতারাও যদি নিজেদের কাজটা ঠিক মতো করেন, মুখে যদি একটু ঠিকঠাক লাগাম দেন, তাহলেই কিন্তু একমাত্র আমাদের ইচ্ছেটা পূরণ হতে পারে। নাহলে আমাদের যে বদনাম আছে এই ভোটেও সেটা ঘোচার বিশেষ কোনো চান্স দেখছি না।